অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 2 বছরের সংসারের নিশিকে স্ত্রীর সম্মান তো দূরে থাক, মানুষ হিসেবে মূল্যায়ন করে না রাশেদ ও তার পরিবার। এর পেছনে অবশ্যই কারণ রয়েছে। সেগুলো হলো, একে তো নিশির পরিবার আর্থিক অবস্থা রাশেদের পরিবার থেকেও অনেক নিচুতে। দুই, নিশির গায়ের রং। নিশি শ্যামলাবতী একজন বাবার বাড়িতেও তেমন একটা কথা শুনতে না হলেও শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত অপমান, কটূক্তি, মানসিক নির্যাতনের শিকার হতে হয়। রাশেদের মা একটু সেকেলে স্বভাবের, তার চিন্তাভাবনা আজকের যুগে মানুষের মতো না। সেই ছেলেকে বিয়ে করানোর সময় ঠিকই করে রেখেছিলেন, পুত্রবধূ এমন মেয়েকে আনবে যে একটু কম সুন্দর হয় ও তাকে অর্ধেক অবস্থাও যেন বেশি একটা ভালো না থাকে। তার কথা অনুযায়ী হঠাৎ এমন একটা মেয়ে হিসাবে নিশির সন্ধান দেয়। এরপর আর কি, রাশেদ কিছু অমতে নিশির সাথে বিয়ে করিয়ে দেন তিনি। রাশেদ একজন ব্যবসায়ী, শহরে 2টো কাপড়ের দোকান আছে তার। মায়ের এমন জোর খাটাতে সে বেশ যুক্ত হয় এবং তার সকাল রাগ এসে বর্তায় স্ত্রী নিশির ওপর। তাই বিয়ের পরপরই সে শহরে গিয়ে বাসা ভাড়া নিয়ে নিশিকে বাড়িতে ফেলে মাসে 2-3 দিনের জন্য আসে। তখনই শরীরের চাহিদা শ্যামবতী বউকে কাছে টানে। এছাড়া মাসে একবারও ফোন করে কথা বলার প্রয়োজন বোধ করে না সে। কথাই বলে শ্বশুর বাড়িতে স্বামী ঠিক তো মেয়েদের জীবন হয় স্বপ্নের মতো। আর যদি স্বামী ব্যাঠিক হয়, বইয়ের দুঃখ কষ্ট না বুঝে, তাহলে সেই মেয়ের মতো দুঃখিনী আর কেউ নেই এই দুনিয়ায়। নিশির বলতেই এই কথাটা শতভাগ্য মিলে গেছে। স্বামীর অবহেলা, গুরুত্ব না দেওয়া ইতিদিন তাকে তার শ্বশুরবাড়িতে আরও নিচুতে মানিয়ে দিয়েছে। সারাদিন কাজের লোকের মতো খাটাতে থাকে, কিন্তু তাও কারো সুতৃপ্তি আদায় করতে পারে না। রাশেদের বাবা না থাকায় তার মা সংসারের একমাত্র কর্ত্রী। সংসারের সব জায়গাতেই তার প্রভাব বিদ্যমান। রাশেদের মা প্রায়ই নিশিকে কষ্ট দিয়ে বলে, তোমার মতো কালামাইয়ারে কি যোগ্যতা আছে আমার পোলারে বিয়ে করার? তোমার 14 পুরুষের কপাল ভালো, তাই আমার পোলার বউ করেছি। অথবা বললেন, তখন যে কোনো ভুলতে পারছিলি এই কালি রে বউ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর একটু চিন্তা ভাবনা কইরা পোলাটারে বিয়া দিলে আজ চাঁদের লাহন একটা বউ চোখের সামনে ঘুরতো। তার রূপ মুগ্ধ হইয়া আমার পোলা বাড়িতেই থাকতো। নিজের ভাগ্য নিজেই খাইলাম। এসব বললেন তিনি নিশিকে তালাকের ভর দেখিয়ে নিজে কত রাখার জন্য। নিশির বাবার বাড়ির অবস্থা এতটাই করুণ যে তার আর সহে কুলায় না এসবের প্রতিবাদ করার। তার ওপর সে আহামারি শিক্ষিতাও না, কেন মতো টুনে এসেছি। টানাটুনি এসএসসি পরীক্ষার পর আর পড়ালেখা করার সুযোগ হয়নি। বাংলাদেশে এমনও অনেক গ্রাম আছে যেখানে মেয়েদের এই পড়াটুকু অনেক বেশি ভাবা হয়। তারা মূলত এখনো যুগের ছোঁয়ায় সীমিত মানসিকতার অধিকারী হয়ে উঠতে পারেনি। ঘটকের 2 দিন পর আরিত্য 15 দিনের অফিসে ট্যুরের জন্য রওনা দেয় নিজের কয়েকজন কারিগরকে নিয়ে। তার মধ্যে অবশ্য ঈশিতাও ছিল সেখানে, যার পর প্রত্যেক দিন 2বার করে নীলার সাথে কথা হতো আরিত্রর। যেমনটা এই 5 বছরের প্রত্যেক টুকারের সময় হয়েছে। আপাতত দৃষ্টিতে সব নর্মালই লাগলো, তবে সব স্বাভাবিক থেকেও একটা জিনিস বদলে গেছে। নীলার চোখের চাহনি, সে চাহনিতে আর খেপ্পা নেই। আরিত্রর জন্য তার থেকে মূল্য পাওয়ার আকুলতা নেই, তার সান্নিধ্য পাওয়ার ব্যবস্থা নেই। আগে আরতি ট্যুরে গেলে ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে নীলার
নীলা নিজেই। তবে এবার আর তা করল না। এখন যে নিজের পায়ে ভর্তি শক্ত করার ভাবনায় মগ্ন থাকে দিনের বেশিরভাগ সময়। একদিন অবসর সময়ে নীলা ফেসবুকে রিলস স্ক্রল করতে করতে হঠাৎই একটা হ্যান্ড ব্লক প্রিন্টেড করা শাড়ির ভিডিওর ওপর চোখ পড়তে তার। সে সময় নিয়ে সেই শাড়ির প্রজেক্টটির বেশ কয়েকটা ভিডিও দেখতে দেখতে তার মনে পড়ে যায় তার সোনালি অতীতের কথা। সে বিয়ের আগে হ্যান্ড ব্যালেঙ্কিয়ের কাজ করত, টুকটাক নিজের জন্যই। গস কাপড় কিনে এনে নানান ধরনের নকশা করা কাঠের ব্লক দিয়ে নানান ডিজাইন ফুল তুলতো এক কানাট নকশিহীন কাপড়ের ওপর। এমনকি নিজের ড্রেস ডিজাইন করতো সে নিজেই। সেসব ড্রেস পরে কোনো অনুষ্ঠানে গেলে আশেপাশে সকলে বেশ ভালোই নজর করতে তার ডিজাইন করা ড্রেসগুলোর। আত্মীয় স্বজনের মধ্যে আগে টুকটাক করে নিজেই ব্যাকিং করে ড্রেস সেলাই করত, কিন্তু বিয়ের পর শুধু পড়ালেখার সুযোগটুকুই দিয়েছিল রাত্রিতের পরিবার থেকে। এবার বাহিরে আর কিছু করার আকাশ বা অনুমতি ছিল না তার। নীলা ঠিক করেছে নিজের পায়ের ভর্তি ভিত শক্ত করবে সে। অন্যদিক না করার কারণে ব্যাকিংয়ের অনেক কিছু বিষয় ভুলে গিয়েছে। এই জন্য শুরুতেই একটা অনলাইন ক্যাসেট ভর্তি হয়ে যাওয়া তার এমন অমূল্য পরিবর্তন ঘটে এই 15 দিনের মাঝেই বাড়ি ফিরে রাত্রিতে নীলার নতুন কোনো বই আর ব্লকের জিনিস দেখে অবাক জিজ্ঞাসা করে, এসব এখন থেকে শুরু করলে? নীলা শান্তভাবে বলল, যেদিন বুঝেছি নিজের পুরো পৃথিবী একজন মানুষকে বানিয়ে ফেলাটা ভুল। কথাটা শুনে রাত্রিতের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তবে সে নিজের এই খারাপ লাগাটাকে পাত্তা দেয় না। অপুন্ত খানিক ঝাঁজ দেখিয়ে বলল, সংসার সামলে সব করাটা কি খুব জরুরি? আমি তো তোমাকে হাত খরচের জন্য টাকা দিই। শুধু টাকা দিয়েই কাবিক্ষুক ব্যস্ত কেনা গেল? সুখ, সম্মান, গুরুত্ব, এই অমূল্য ব্যস্তগুলো কেনা যায় না। এই কথাটা আমি দেরিতে হলেও উপবৃত্ত করতে পারছি। নীলা একদম শান্তভাবে কোনো রূপ ব্যঙ্গ বিদ্রুপ ছাড়াই বলল, কিন্তু তার এই শান্ত জবাবে রাত্রিতের অহংকারী প্রশ্নবোধ মূল আঘাত করে। নীলা আবারও বলল, আর তুমি সংসার সামলানোর কথা বললে। সংসার যেহেতু আমি সামলাই, তাহলে সংসার সামলালে এরপর কি করবে সেই ভাবনা আমাকেই ভাবতে দাও। নীলা পরপরই শান্ত জবাবগুলো প্রতি উত্তরে আতৃপ্ত, আর কিছু বলার সুযোগ পায় না। কিংবা বলবে, নীলা তো ভুল কিছু বলছে না। সেই দিনের পর রাত্রি খেয়াল করে তার আর নীলার সম্পর্ক অমূল্য পরিবর্তন এসেছে। নীলা এখন নিজেকে সবচেয়ে মূল্য দেওয়ার চেষ্টা করে। আগে রাত্রে অফিস থেকে ফিরল, নীলা হাসি মুখে দরজা খুলে দিল। কখনো খুলে দেওয়া দরজা ঠিকই, কিন্তু হাসি মাখা সেই মুখটা নিয়ে নয়। দরজা খুলে তাড়াহুড়ো করে চলে যায় নিজের কাজে। আগে রাত্রির তো প্রতিটা অপছন্দ নিয়ে নীলার ব্যস্ততা ছিল। এখন সে নিজের জন্য বেশি কিছু বই কিনেছে। অবশেষের সময়টুকু রাত্রিত্বের জন্য নতুন কোনো রান্না ট্রাই না করে নিজেকে
দেওয়ার জন্য নীলার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে থাকেন। ঢাকায় তার এক দেবর আর দুই ননদ শ্বশুর বাড়ি রয়েছে। তার আরেক ননদ দেশে একটা কানেকশন ভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছে। সংসার বলতে রোজ সকালে উঠে নাস্তা বানানো, রাত্রিত্বের সব কিছু তৈরি করে সামনে গিয়ে দেওয়া, দুপুরে খাবার টেবিলে কারো দেওয়া করে দেওয়া, সন্ধ্যায় রাত্রিত্বের বাসায় আসলে তাকে নাস্তা দেওয়া, এছাড়া তেমন কোনো কাজ নেই বলতে গেলে। নীলার ঘর মুছে ও কাপড় ধোয়ার জন্য একজন ছোটা কাজের লোক রাখা আছে। তাই বলা যায় এই বৃষ্টির অবসরের সময় পায় নীলা। সে তার এই অবসরের সময়গুলোতে নতুন নতুন হ্যান্ড ব্যাগিংয়ের কাজ করতে এখন অনলাইনে কেস ভর্তি হওয়া ১.৫ মাসের মাথায় নীলা এক প্রজেক্টও খুলেছে। সেখানে টুকটাক ভিডিও ছেড়ে দিনে রেগুলার ভিডিও দেওয়া, কালেকশন প্রজেক্টার ফলোয়ার হাঁটি হাঁটি পা পা করে বাড়তে থাকে। সবচাইতে আনন্দের কথা হলো প্রজেক্ট খোলার ১০ম দিনে নীলা ৩ বেকিং করা শাড়ি অর্ডার পায়। নীলা খুশিতে আত্মহারা হয়ে যায় নিজের এখন সফলতা। সে খুব মনোযোগ দিয়ে কাজগুলো সাবত্য করে ক্যাশিয়ারকে দেয়। কেসমার নীলা কাজের প্রশংসা করে প্রজেক্ট ও নিজের আইডিতে একটা ভিউজ পোস্ট দিল। ধীরে ধীরে নীলা প্রজেক্টের ফলা দেওয়া আরও বেড়ে যায়। নীলা দিন বেশিরভাগ সময় কেটে নিজের কাজ নিয়ে। আগে সন্ধ্যায় রাত্রি আসার পর নীলা প্রায়ই তার সাথে চা খেতে খেতে গল্প করার আবদার করত। তখন আত্মীয়ত্র তাকে ভিন্ন বাহানা দিয়ে এড়িয়ে যেত, কিন্তু এখন রাত্রি তার সাথে গল্প করার বাহানা খোঁজে। তবে নীলা তার কাজের জন্য কখনো কখনো সেই আবদার পূর্ণ করার উঠতে পারে না। নীলার এই পরিবর্তন রাত্রিকে ধীরে ধীরে ভাবতে শুরু করছে। ছুটির দিনগুলোতে তার সাথে ভাবনা লাগাহীন হয়ে পড়ে। নীলা বর্তমানে প্রতিদিনই অন্তত একটা হলেও কাজ পাচ্ছে নিজের জন্য। কিছু করতে পেরে নীলার খুশি চোখে পড়ার মতো অবস্থা। সে রান্নাবান্না ঘর গোছাচ্ছে শেষ করে দিনের বেশিরভাগ সময় নিজের কাজ নিয়ে বসে থাকে। আগে রাত্রিত্ব ছুটির দিনে গেলে ১১টা অবধি ঘুমিয়ে কাটাতো। তারপর দুপুরে খেতে খেতে টিভি দেখতো। খাওয়া শেষ করে আবার হয়তো ঘুমাতো, না হয় ফোন চাপতে অথবা অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সপ্তাহের ৫টা দিন নীলা সম্পূর্ণ একা ফ্ল্যাটে থাকতো আর চকত পাখির ন্যায় অপেক্ষা করত কবে রাত্রিত্বর ছুটির দিন আসবে, আর সে সপ্তাহ জুড়ে জমিয়ে রাখা কথাগুলো তার কাছেই উদরে দেবে। কিন্তু তার খুব কম সময় হতো। আর আজ সময় যেন খেলা উল্টে দিয়েছে। আজ রাত্রিত্ব অপেক্ষা করছে নীলার সাথে গল্প করার জন্য। বিক্ষত ৫ বছর ধরে যেমনভাবে নীলার এক্সটেনশন পেয়ে সে এসেছে, আজও তেমনটা পেতে চাইছে। নীলার জীবনের জন্য তাকে কেন্দ্র করে কাটতে সে চাইছে, কিন্তু তার কিছুই হচ্ছে না। দুপুরে খাবার খাওয়ার সময় নীলা এক প্রকার তাড়াহুড়ো করে খেয়ে চলে গিয়েছে তাদের ব্যবসার অস্তিষ্ঠ খালি রুমটিতে তার শাশুড় শ্বশুরি ননদ দেবর বা কোনো গেস্ট আসলে থাকে। নীলা এমনিতেও তার কাজগুলো নিজেদের বিশাল বেডরুমে এক পাশে করলেও রাত্রিত্ব বাসায় থাকলে সে গেস্ট রুমটায় কাজ করে, যাতে রাত্রিত্ব বিরক্ত না হয় তার কাজের কারণে। তবে রাত্রিত্বও খাওয়া শেষ করে একটু পরপরই রুমটার সামনে যাচ্ছে, আবার উকিঝুঁকি মারছে।
সেদিনের পর কেটে গিয়েছে আবারও একটা মাস। একদিন অফিস থেকে সে রাত্রির কলিং বেল বাজায়, কিন্তু প্রায় 10 মিনিটের মতো হয়ে যাওয়ার পরেও নীলা দরজা খুলল না। একে তো টানা 9 ঘন্টা অফিস করে বাসার ঝাড়ি খেয়ে ঢাকা শহরের বিস্তৃত জমে উঠল। সে এসেছে, তারপর কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও বউ দরজা খুলছে না দেখে রাত্রিত্রের মেজাজ চরম খারাপ হয়ে যায়। আবারও 2 মিনিট বেল বাজানোর পর নীলা এসে দরজা খুলে দেয়। দরজা খুলতে রাত্রিত্ব দেখতে পায় এক এলোমেলো রং লাগা আধো ঘুম ভাঙা নারীকে। নারীটির মুখ হাতে রং লাগা জাতা হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে কপালের দুই পাশে, গায়ের জামাটাও রং লেগেছে দুয়েক জ্বর গায়ে। নীলার এমন এলোমেলো অবস্থা দেখে রাত্রিত্রের মেজাজ আরও খিসকে যায়। সে অতিরিক্ত মেজাজ নিয়ে বাড়ির দিতে বাসায় ঢুকতে ঢুকতে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? সে কখন ধরে দাঁড়িয়ে আছি, তোমার খেয়াল আছে? রেডি কিউলেস নীলা ক্লান্ত ও ঘুম ভাঙা গলায় বলল, কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ডেডাট ছিলাম বলে ঘুমটা ভারী গভীর হয়েছিল, তাই শুনতে পাইনি। সরি। রাত্রিত্ব আর একটু বকাঝকা করতে চাইল নীলাকে, কিন্তু নীলার চোখ মুখ বলে দিয়েছে সে আসলে ক্লান্ত। চোখ দুটো লাল হয়ে আছে, তার একটু মায়াই হয় মেয়েটির জন্য। তাই রাত্রিত্ব আর কিছু না বললে শেষের ঘরে চলে যায়। তবে শেষের ঘরের অবস্থা দেখে রাত্রিত্বের পড়ে যাওয়া রাগ আবারও তাড়াতাড়ি মাথায় চড়ে বসে। রুমটা একটা বিলাস অংশ জুড়ে ছিটিয়ে ছিটিয়ে রয়েছে কাপড়, রঙের ডিব্বা, কালারের জন্য নকশার কাঠগুলো। এই ঘরের অবস্থা আর দরজার সামনে থাকা নীলার অবস্থা একদমই সেম। গভীর এলোমেলো ও আগোছালো। রাত্রিত্ব আবার এক আগোছালো ঘর পছন্দ করে, তাই সে নিজের রুমের এই বেগতিক অবস্থা দেখে রাগে উচ্চস্বরে বলল, এসব কি অবস্থা করেছো রুমের? এটা রুম নাকি গোয়ালঘর? সারাদিন খেটে আসার পর এই রুমের অবস্থা দেখা লাগবে আমার এখন। নীলা মিনিমিনি গলায় বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি এতক্ষণে এগুলো গুছিয়ে নিচ্ছি। রাগ করো না প্লিজ। আমার পিরিয়ড হয়েছে তো, তাই কিছু করার বল পাচ্ছি না। অল্প কিছু করতেই ক্লান্তি জেগে বসেছে। তোমাকে এসব করতে কে বলেছে? আমি বলেছি? বা আমার পরিবারের কেউ বলেছে? কি দিচ্ছি না তোমাকে আমি? টাকা, সুখ, দামি জামা কাপড়, একটা অছন্নময় জীবন। তাহলে কিসের জন্য তুমি এসব করছো? নীলার বলতে ইচ্ছা করলো, তোমার গুরুত্বতার জন্য তুমি এগুলো আমায় দিয়ে ঠিকই, কিন্তু তার সাথে সাথে আমাকে নিজের কাজও তোমার কাছে বড্ড বেশি মূল্যহীন করে দিচ্ছি, যা আমার আত্মসম্মানকে চরমভাবে আহত করেছে। আমি তা আর সহ্য করতে পারছি না বলেই নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলছি। কিন্তু নীলা বলল, না, কথাটা সব সময় মুখে বলাটাই সব না, কিছু সময় চুপ থেকে কাজ করিয়ে দেখানোটাই মুখ্য হয়। সে শুধু সভ্য বসুল্লভ ভাবে একটা কথাই বলল, আর দিন কাটে না, তাই করেছি এসব। আর আত্রিত্র আর কিছু বলল না, তবে রাগ দেখিয়ে নীলার
বের করে দেওয়া সব জামা কাপড় গুছিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে গিয়ে সুদর্শন দরজাটা লাগিয়ে দেয়। সেই শব্দহীন নীলা কিছুটা কেঁপে উঠল। তারপর চটপট করে রুমটা পরিষ্কার করতে লাগলো। যায় পিয়ারটের পেন্ট এখনো কিছু হয়েছে তার কিছুই বিকালের মতো গন্তব্য করার মতো নয়। দুপুরের খেয়ে সে কাজ করতে বসেছিল। উঠে একদম আসরের আজান কানে আসায় কাজের মাঝে সে এতটা মগ্ন হয়ে গিয়েছিল যে তার সময়ের ধ্যান জ্ঞানই ছিল না। আজ দুটো কামিজ ও তিনটে ওনার ওপর ব্যাক প্রিন্টের কাজ করেছে। সেগুলো তার পাশে খালি রুমটা শুকতে দিয়েছে। রাতের খাবার শেষ করে রাত্রিত্র সোজা চলে যায় শুতে। তার বউ যে শারীরিকভাবে আজ অসুস্থ সেদিকে তার বিশেষ খেয়াল নেই। রুমে গিয়ে শুয়ে শুয়ে ফোন টিপতে থাকে। ফোন দেখতে দেখতে কখন যে রাত 11টা বাজে যায় সে খেয়াল করে না। ঘুম চোখে ভেঙে আসার পর্ব মুহূর্তেই তার মনে পড়ে কি ব্যাপার, নীলার কথা। কত রাত হয়ে গেল এখনো আসছে না কেন শুতে? প্রশ্নগুলো মাথায় আসতে সে শোয়া থেকে উঠে বসে। নীলার খুঁজতে খুঁজতে সে রুমের বাইরে এসে দেখে নীলা কাল সকালে রান্নার জোগাড় করেছে। কাজ আহস হয়েছে মাত্রই, এখনো হয়তো শুতে যেতে। রাত্রিত্র তাকে তো এত রাত্রেও কাজ করতে দেখে বলে কি ব্যাপার আজ এত রাত অবধি কাজ করলে যে? কাল সকালের নাস্তা আর লাঞ্চের জন্য কি রাঁধবে সেটা আগে একটু গুছিয়ে রাখলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ করার কমার্সের কাজগুলো শেষ করতে পারে সে। আবারও কমার্সের কাজের কথা শুনলে রাত্রির তো শরীর চিরমিটিয়ে উঠল বিরক্তিতে। সে বিরক্ত নিয়ে বলল, তুমি কি বুঝতে পারছো তোমার এই শখ আমাদের মাঝে দূরত্ব তৈরি করেছে? একজন মানুষের শখ তার ব্যক্তিগত সম্পর্কে দূরত্ব কারণ হয় কিভাবে? যদি না সম্পর্কের আগে কেউ দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে কি আমাদের সম্পর্ক আগে থেকেই দূরত্ব তৈরি ছিল কি? আজকাল নীলার মতো একটা জেনতম সব জেগ্রেট টুনে টুনে যোগ্র সোয়েন পাশ করা গৃহিণীর মুখে ওপর এমন ঠাস ঠাস প্রশ্ন করে বসে যা একটিও সমাধান সাপোর্টড কোম্পানি বিচারক কর্মচারী আরেকটুকে থমথম খেয়ে দেয়। সত্যি তো কারো শখ কি করে সম্পর্ক দ্রুত তৈরি করবে? একজন মানুষের শখ হইয়া বা কতটুকু যেটা বিষয়ের মতো একটা শক্ত পক্ত পবিত্র সম্পর্কর ভিত্তি নড়ে করে দিয়ে সেখানে দূরত্ব নামক ভাঙার দেখা দেয়। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও আদিত্য নীলার প্রশ্নর কোনো জবাব দেয় না। নীলার জন্য জানেন আদিত্য দিতেও পারবে না। সে আদিত্যর কাছ থেকে আগেও কোনো জবাব আশা করতে না। এখন তো ছাড়াই দিয়েছে কোনো কিছুর আশা করা। নীলা রান্নাঘরে লাইট বন্ধ করে কোমরে বাঁধা ওড়না খুলতে খুলতে রুমে চলে যায়। বেশি করে পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে সে। শরীরের ক্লান্ত থাকায় এসে শুয়ে পড়ে নীলা। শোয়ার কিছুক্ষণ পরে রাত্রিত্র তার কাছে এগিয়ে আসে। চোখ বন্ধ করে রাখার কারণে নীলার একটু তন্দ্র ভাব এসে পড়ছিল, কিন্তু তার তন্দ্র ভাবটা কেটে যায় মাথায় কারো স্পর্শ পেয়ে। হুট করে স্পর্শ পাওয়ার আধো ঘুম আধো জাগাত নীলা চমকে চোখ মেলে তাকায়। নিজের অতি কাছে অতিরিক্ত
দেখে সে যতটা না চমকায় তার চেয়েও বেশি চমকায় তাকে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে। নীলার মনে পড়ে না শেষ কবে রাত্রিত্র এমন করে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। 2 মাস 3 মাস নাকি 6 মাস আগে ঠিক মনে করতে পারে না নীলা। রাত্রিত্র নীলাকে চোখ মেলতে দেখে মারিন গলায় বলল, এছাড়া দাওয়ানা এসব করা, আমি লাগলে তোমার হাত খরচের টাকার পরিমাণ বাড়িয়ে দিব। আরও শুধু শুধু এসব করে নিজেকে কষ্ট দেওয়ার কেন মানে হয় না নীলু? একটা কথা কি জানো, রাত্রিত্র এসব করতে আমার একটু কষ্ট হয় না। নিজের শখ পূর্ণ করার কষ্ট হয় বুঝি? কষ্ট আমার তখন হয় যদি আমি এই কাজ সুমতি না পেতাম। কিন্তু তুমি হয়তো জানো না, কাজটা করতে গিয়ে আমি নিজেকে খুঁজে পাই। বিয়ের পর সংসারের যতটা কোলে হারিয়ে যাওয়া নীলাকে আমি আমার কাজের মধ্যে আরিত্র অবাক হয়ে যায় নীলার জেদ দেখে। বিগ 5 বছর সে কোনো তার পুরো পরিবার নীলাকে শান্ত শিষ্ট নিবৃত্তি প্রমাণ অধিকারী একজন বলে জেনে এসেছে। সেই মেয়ে এমন জেদ করে আছে আজ নিজের সুখ সৌভাগ্যকে পাট ঠেলে দিয়ে কষ্টের পরিমর্শে করতে চাচ্ছে। আতৃত্র নিজের এহন জেদ দেখে তাচ্ছিল্য করে বলল, নিজের শখ পূর্ণ করেছ সেই তো আমার টাকা দিয়েই। কই আমাকে কখনো দেখেছ তোমার থেকে টাকা নিয়ে নিজের শখ পূর্ণ করতে? আরুত্রির কথাটি যেন নীলার আত্মসম্মানে সপটে চড়ে বসায় চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।